হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। এক্সপ্লেন বাস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই মুভিতে এমন এক দুনিয়া দেখানো হয়েছে যেখানে বক্সাররা এখন আর মানুষ নয়, তারা হয়ে গেছে মেটাল জেন্টাল, অর্থাৎ বিশাল লোহার রোবট। একজন প্রাক্তন বক্সার এবং তার মেধাবী ছোট ছেলে তাদের একটি দুর্বল রোবট ব্যবহার করে এই বিশ্ব চ্যাম্পিয়ন জেতার চেষ্টা। আজ আমরা 2011 সালের রিয়েল স্টিল সিনেমার গল্প সম্পর্কে জানবো। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বিকেল শেষে চার্লি নামের এক প্রাক্তন বক্সার একটা ট্রাক চালিয়ে ক্যালিফোর্নিয়ার সান লিয়ান্দ্রো শহরের দিকে যাচ্ছিল। সে একটি মেলায় যাবে যেখানে পরের দিন নতুন ধরনের রোবট ফাইট হবে। হঠাৎ সে একটি ফোনে জেগে ওঠে। বিল নামের একজন তাকে মনে করিয়ে দেয় যে চার্লির কাছে তার $30,000 ঋণ আছে, কিন্তু চার্লি এ নিয়ে খুব একটা ভাবে না। সে দ্রুত বের হওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ভান করে যেন ফোনটা নেটওয়ার্কে কেটে গেছে। তারপর ফোনটা কেটে দেয়। এদিকে ট্রাকের পিছনে 3 জন বাচ্চা চার্লির রোবট দেখার জন্য অপেক্ষা করছে। তারা চার্লিকে জিজ্ঞেস করে তার এই বিখ্যাত রোবট অ্যাম্বুশ কি সঙ্গে আছে। চার্লির সাথে সাথে হ্যাঁ বলে, কারণ সে জানে বাচ্চারা রোবট দেখলে ভক্ত হবে। রোবটটা খুব বড় এবং আধুনিক প্রযুক্তিতে বানানো। বাচ্চারা রোবট দেখে খুশি হয় এবং চার্লির সঙ্গে ছবি তুলতে চায়। চার্লি সুযোগ বুঝে প্রতিটি ছবির মূল্য $5 করে নেয়। সময় যায়, মেলা শুরু হয়। চার্লি তার রোবটকে ষাঁড়ের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করে। তার পুরনো পরিচিত রিকি এসে প্রতিবাদ করে, কারণ নিয়ম অনুযায়ী রোবটের প্রতিপক্ষ 50 পাউন্ড হওয়া উচিত। কিন্তু এখানে ষাঁড়টি অনেক বড়। তবুও আয়োজক কিছুই পরিবর্তন না করে পুরস্কারের জন্য টাকা দেয় $20,000। লড়াই শুরু হলে রোবট অ্যাম্বুশ খুব জোরে আক্রমণ শুরু করে। প্রথমে তার বেশ ভালোই পারফরমেন্স ছিল, কিন্তু দর্শকের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য চার্লি মনোযোগ হারালে বড় ষাঁড়টি তার শিং দিয়ে রোবটের পায়ে আঘাত করে ফেলে। তারপর চার্লির লড়াই থামাতে চাইলে রিকি ম্যাচ বন্ধ করতে দেয় না। তার রোবটটি উঠে দাঁড়ালেও শেষ পর্যন্ত ষাঁড়টি তাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। চার্লি পরাজিত হয়। সে রোবটটা গুছিয়ে নিতে গেলে দেখে ওই 3টি ছোট বাচ্চা রোবটের ভাঙ্গা পাগুলো চুরি করছে। চার্লি তা ফেরত চাইলে সেই বাচ্চাগুলো তার কাছে $5 দাবি করে। হতাশ হয়ে চার্লি মেলা থেকে পালিয়ে যায়। চার্লি যতক্ষণ না শহর থেকে বের হয় ততক্ষণ রিকির লোকেরা তাকে তাড়া করছিল। রিকির এক অনুচর তাকে গুলি করতে গেলে চার্লি দ্রুত পাল্টা ঘুষি মেরে ওদের একজনকে মাটিতে ফেলে দেয়। কিন্তু এতে সমস্যা আরো বাড়ে, কারণ এখন তাকে অবশ্যই প্রাক্তন স্ত্রী ক্যালোরিনকে গিয়ে জানাতে হবে এই ঘটনার কথা এবং তাদের ছেলে ম্যাক্সের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। চার্লির প্রাক্তন স্ত্রী ক্যালোরিন কিশোর ম্যাক্সের মা। চার্লি বহুদিন ধরে তার ছেলের দায়িত্ব নেয়নি, সম্পূর্ণ অনুপস্থিত বাবা। এখন তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ডোবরা আর মার্ভিন তারা অনেক ধনী। তারা বলে ম্যাক্সকে তার বাবার কাছে দিলে সে ভালো একটা জীবন পাবে। আইন অনুযায়ী বিচারকও দেখে ম্যাক্সের ভালো তার বাবার কাছেই হবে। বহু বছর পর ছেলেকে ফেলে রেখে যাওয়া এই দায়িত্বহীন বাবার চার্লি আদালতে আবার উপস্থিত হয়, তাও দেরি করে। তার পরিকল্পনা হলো ম্যাক্সের যত তাড়াতাড়ি সম্ভব খালাখালুদের মার্ভিনদের কাছে দিয়ে দেওয়া। মিটিং এর মাঝখানে চার্লির সঙ্গে মার্ভিন কথা বলে। মার্ভিন চার্লিকে গোপনে বলে, আমরা চাই ম্যাক্স আমাদের কাছে থাকুক, তুমি চাইলে তোমাকে আমরা $1,00,000 দেব। চার্লির সাথে সাথেই এই নোংরা অফারটি মেনে নেয়, কিন্তু সত্য হলো খালাখালু ইতালির গ্রীষ্মকাল কাটাবে, তাই ম্যাক্সকে 3 মাস চার্লির কাছেই থাকতে হবে। চার্লি টাকা পেলেই খুশি। আদালতের বাইরে বের হয়ে সে নতুন রোবট কেনার জন্য আবার ডিল করতে শুরু করে। রোবটটির নাম নয়েজ বয়, দাম $45,000। চার্লি জিমে যায় রোবট আনতে। সেখানে মালিক বেইলি অভিযোগ করে চার্লি এখনো তার ভাড়া দেয়নি। বাড়িওয়ালা পর্যন্ত রেগে আসে। তখন ওই মার্ভিনরা আসে এবং প্রথম $50,000 পেমেন্ট দেয়, বাকি টাকাটা পরে দিবে বলে জানায়। যখন সবাই বের হয় ম্যাক্স তার খালাখালুর গাড়ি থেকে নেমে আসে এবং প্রথমবার সরাসরি তার বাবাকে দেখে। ছেলেটি স্পষ্ট বুঝিয়ে দেয় সে তার বাবাকে একদম পছন্দ করে না। তার কাছে চার্লি হলো একজন অপরিচিত মানুষ। বেইলি গ্যারেজের মালিক চার্লি ও ম্যাক্সকে ভিতরে নিয়ে যায়। ম্যাক্সকে দেখে বেইলি অভিবাদন জানায়। কিছুক্ষণের মধ্যেই বেইলি ম্যাক্সের কাছে খামের মধ্যে টাকা অংশ দিয়ে দেয়, যা আসলে চার্লির চুক্তির টাকা। ম্যাক্স তখন চার্লিকে জানায়, তুমি কত টাকার বিনিময়ে আমাকে বিক্রি করলে। চার্লি শেষমেশ সত্যটা বলে দেয়। রাগে গরম হয়ে যায় ম্যাক্স এবং সঙ্গে সঙ্গে বলে, আমিও অর্ধেক টাকার ভাগ চাই। কিন্তু চার্লি তাকে উপেক্ষা করে। যখন তারা প্রশিক্ষণ সেন্টারে যায় বড় লোহার রোবট খুলে দেখা
হয়, ম্যাক্স তৎক্ষণাৎ রোবটটাকে চিনে ফেলে এবং এটা আগের মেজর লিগের এক বিখ্যাত রোবট। উত্তেজনায় দৌড়াতে থাকলে তার বাবা তাকে বকা দেয়। চার্লির রোবটটা পরীক্ষা করতে গিয়ে বিরক্ত হয়ে যায়, কারণ এই রোবটটা কণ্ঠ আদেশ মানে না। চার্লি প্রায় হাল ছেড়ে দিবে, ঠিক তখনই ম্যাক্স হেডসেটটা তুলে নেয়। সে রোবটটাকে জাপানি ভাষায় কথা বলে আর আশ্চর্যজনক ভাবে রোবট তার ডাকে সাড়া দেয়। তৎক্ষণাৎ বেইলির সাথে মিলে নতুন রোবট যোদ্ধাকে প্রস্তুত করতে শুরু করলো। তিনজন মিলে রোবটকে নতুন নতুন মুভ শেখায় এবং এমন ভাবে সেটিং করে যে তাদের পরিবারের ভাষায় কমান্ডো বুঝতে পারে। এরপর চার্লি ম্যাক্সকে বেইলির কাছে রেখে চলে যায়, কারণ তাকে নতুন একটি লড়াইয়ে যেতে হবে। কিন্তু যখন সে ট্রাক চালু করতে যায়, সে দেখে ম্যাক্স আগে থেকেই চাবি নিয়ে এসেছে। ম্যাক্স হুমকি দেয়, আমাকে সঙ্গে না নিলে আমি তোমার ট্রাক নিয়ে পালিয়ে যাব। চার্লির আর উপায় থাকে না, কারণ সময় কম, নতুন টুর্নামেন্ট আছে, তাই জোর করে হলেও তাকে সঙ্গে নেওয়া লাগে। তারা একসঙ্গে টেইলার নিয়ে ক্র্যাশ প্যানেল নামে একটি আন্ডারগ্রাউন্ড রোবট ফাইটিং এরিয়ায় পৌঁছায়। ভিতরে লড়াই চলছে, ভয়ঙ্কর সব রোবট একে অন্যকে ধ্বংস করছে। চার্লি ফিন নামে এক ব্যক্তির সাথে কথা বলে। ফিন সন্দেহ করে নয়েজ বয় কি সত্যি লড়াইয়ের জন্য প্রস্তুত। আয়োজক বলে শুধু অংশ নিলেই $1000 গ্যারান্টি, কিন্তু চার্লি দাবি করে সে সবসময় বড় ফাইট, রাতের মূল্য চ্যালেঞ্জ, যার পুরস্কার $50,000। সেখানে সে লড়তে চায়। প্রধান প্রতিপক্ষ ছিল ভয়ঙ্কর রোবট মাইডাস। ম্যাক্স বারবার বাবাকে বলে এত কঠিন লড়াইয়ে যেও না, আগে ছোট লড়াই করো, কিন্তু অহংকারী চার্লি তার কোনো কথাই শোনে না। লড়াই শুরু হয়ে যায়। প্রথমে নয়েজ বয় ভালোই লড়তে থাকে, একটার পর একটা ঘুষি দিয়ে মাইডাসকে চমকে দেয়। দর্শকরা অবাক, কিন্তু এটা যথেষ্ট নয়। মাইডাস দাঁড়িয়ে যায় এবং ভয়ঙ্কর পাল্টা আক্রমণ শুরু করে। মাইডাস একের পর এক ধ্বংসস্নাতক আঘাত দেয়। অল্প সময়ের মধ্যেই নয়েজ বয় রোবট তার হাত এবং মাথা হারায়, পুরোপুরি শেষ হয়ে যায়। চার্লি ও ম্যাক্স শুধু রোবটের ভাঙ্গা অংশগুলো তুলে নিয়ে বের হয়। ম্যাক্স রেগে ফেটে পড়ে, তোমার বেপরোয়া সিদ্ধান্তের জন্য এটা হলো। চার্লি তাকে থামিয়ে বলে চলো ট্রাকে ওঠো। দুজন আবার ক্র্যাশ প্যানেল ছাড়ে। এরপর তারা একটি বিশাল স্ক্র্যাপ ইয়ার্ড জাঙ্গি ইয়ার্ডে পৌঁছায়, যেখানে ভাঙ্গা রোবটের পাহাড় জমে আছে। চার্লি তালা ভেঙে ভিতরে ঢোকে, ম্যাক্স ও সঙ্গে যায়। তারা দুইজন ধীরে ধীরে ঘুরে দেখে যেন নিরাপত্তা ক্যামেরায় ধরা না পড়ে। বড় বড় সিমেন্টের টাওয়ার, আবর্জনা, সবকিছু ভরপুর জায়গা। ঠিক তখনই ম্যাক্সকে চার্লি সতর্ক করে সাবধানে হাঁটো, কিন্তু ম্যাক্স ভুল পদক্ষেপ নেয় এবং নিচে গভীর গর্তে পড়ে যায়। চার্লি ভয়ে দৌড়ে তার কাছে যায় এবং তাকে উপরে তুলতে চেষ্টা করে। ম্যাক্স আটকে গিয়েছে ভাঙ্গা লোহার রোবটের স্তূপের নিচে। দুজন মিলে চেষ্টা করে অবশেষে ছেলেটাকে বের করতে সক্ষম হয়। গর্ত থেকে উঠে আসার পর বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে। এটাই ছিল তাদের প্রথম সত্যিকারের অনুভূতির মুহূর্ত। ম্যাক্স তখন জেদ ধরে বলে এই পুরনো রোবটটাকে স্কোপের ভিতরে থাকা আমরা নিয়ে যাব। চার্লি প্রথমে বলে না, এটা ভাঙ্গা আবর্জনা, কিন্তু ম্যাক্স জোর করে বলে। অবশেষে চার্লি চুপ করে দাঁড়িয়ে থাকে এবং ম্যাক্স সেই পুরনো মরিচা ধরা রোবটটাকে টেনে বের করে। চার্লি সাহায্য না করলেও ছেলেটাকে রোবটটি নিতে দেয়। ম্যাক্সকে নিজের জন্য লোকটা রক্ষা করতে বাধ্য করে। তারপর নতুন সরঞ্জাম খুঁজতে ফিরে যায়। ছেলেটিও কোনো সাহায্য ছাড়াই মেটাল ফাইবার এর শরীর উদ্ধার করে। ভোরবেলায় চার্লি অপেক্ষা করে ম্যাক্স এর ফিরে আসার জন্য, যে পুরো নোংরা অবস্থায় ভিতরে ঢোকে, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু তার নতুন লোহার রোবটটা হাতে। ছোট্ট ছেলেটার কাছে আসতেই লোকটা তাকে থামিয়ে দেয়, কারণ সে রাগ করে আছে গত রাতে তাকে ফেলে রেখে আসার জন্য। তারা আবার ট্যালেন্ট একাডেমিতে ফিরে আসে। প্রাক্তন প্রতিযোগী রোবটটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোলাহলপূর্ণ ছেলেটি দেখা না দেওয়া পর্যন্ত বেইলি মহিলা রোবটটা লুকিয়ে রাখেন। তিনি অসন্তুষ্ট হয়ে বলেন তিনি আর কখনোই চার্লির জন্য কিছু করবেন না, কিন্তু চার্লি অনুরোধ করে তার ছেলের রোবটটা একটু দেখে দিতে। বেইলি বিশ্লেষণ করে বলেন এটা দ্বিতীয় প্রজন্মের রোবট, প্রাক্তন কুস্তিগির। চার্লি বলে এটা বিক্রি করা যাবে, কিন্তু এখন রোবটটার মালিক ম্যাক্স, সে বিক্রি করতে দেয় না। তাই চার্লি রোবটটার চার্জার বের করে এবং এটাকে আবার চালু করতে সফল হয়। রোবটটা উঠে ছেলের নড়াচড়া নকল করতে থাকে। বেইলি লক্ষ্য করে মেশিনের একটি বিরল মিরর মুড আছে। তারা রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে চালানো শেখে। ম্যাক্স বলে এটা তার একটি ভিডিও গেমের জয়স্টিকের মতন লাগে। কিশোর ছেলেটি রোবটটাকে পুরো পরিষ্কার করে, মাটি ধুলো তুলে দেয় এবং তখনই দেখে রোবটটার নাম
অ্যাডাম। ম্যাক্স খুবই উত্তেজিত হয় এবং জিজ্ঞেস করে অ্যাডাম কি লড়াই করতে পারবে। চার্লি বলে না, কারণ এটা শুধু একটা পুরনো আবিষ্কার, এই রোবটের লড়াইয়ের কোনো দক্ষতা নেই। কিন্তু ম্যাক্স তার কথা শোনে না এবং তাকে লড়াইয়ে নামানোর জন্য জেদ ধরে। ম্যাক্স খুব ভোর সকাল পর্যন্ত এই আইডিয়া নিয়ে লেগে থাকে। সে ঘন্টার পর ঘন্টায় অ্যাডামকে দৌড়ানোর ট্রেনিং করায়। পরের দিন ম্যাক্স বেইলির কাছে তার বাবার কথা সম্পর্কে জানতে চায়। যখন তিনি নাস্তা খাচ্ছিলেন, বেইলি তাকে বলে চার্লি একসময় জিমের মালিকের পাশে ট্রেনার ছিল। তারপর তিনি পত্রিকা দেখান 2007 সালের বিখ্যাত লড়াইয়ের শিরোনাম। এটা ছিল তার ক্যারিয়ারের সব থেকে বড় লড়াই। ঠিক তখনই চার্লি নিজে এসে হাজির হয় এবং ছেলেটিকে বাইরে যেতে বলে। অবসরপ্রাপ্ত অর্থলিট এরপর ব্যাগ গুছাতে বলে বেইলিকে এবং দুজনে পথে নামে অ্যাটলিন অ্যারেনার দিকে। সেখানে গিয়ে তারা দেখে বিশ্বের সেরা সেরা রোবটদের সমাবেশ। বিশ্ব চ্যাম্পিয়ন জিউস এর যোদ্ধারাও সেখানে উপস্থিত। ম্যাক্স আর চার্লি অবাক হয়ে যায়। দুজনে ফিনের পিছনে যেতে চায়। সাংবাদিকদের ভিড় তাদের প্রায় আলাদা করে দেয়। সবাই ঘিরে আছে রোবোটিং ফাইটিং এর মহান চ্যাম্পিয়নকে। তারা ছবি তোলে, সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করে তার মালিক ফারালম কোভা এবং ইঞ্জিনিয়ার তাকমাশিতোর সাথে। তারা দেখায় জিউস কত শক্তিশালী, কত দ্রুত প্রোগ্রামিং বদলাতে পারে এবং সবসময় শক্তিশালী থেকে শক্তিশালী হতে পারে। তারা গর্ব করে বলে জিউস কখনো হারেনি। ম্যাক্স মুগ্ধ হয়ে যায়। সবকিছু কাছাকাছি অন্য কোথাও ইভেন্ট চলছে। চার্লি সাকিব মানুষের সঙ্গে কথা বলছে, আয়োজককে রাজি করানোর চেষ্টা করছে একটা লড়াই দিতে। কিন্তু তার সম্পর্কে যে গুজব আছে তা শুনে হোস্ট জিজ্ঞেস করে সে কি সত্যি কোনো রোবটের মালিক। আর যখন জানতে পারে এটা শুধু একটা G2 পুরনো রোবট, তখন সে পাঠিয়ে দেয় চিড়িয়াখানার পুরনো অপ্রাসঙ্গিক যোদ্ধাদের মধ্যে। কিন্তু সবকিছুর পর চার্লি আবার তার ছেলেকে খুঁজে পায়। ম্যাক্স আবারও কোথাও অদৃশ্য হয়ে গেছে, কিন্তু শীঘ্রই সে তাকে বলে দীর্ঘদিনের প্রতীক্ষিত লড়াইয়ের সুখবর। পরের দিন সকালে ম্যাচ ঠিক হয়েছে। বাবা ঘুম থেকে উঠে ছেলেটির উত্তেজনা দেখে সে কয়েক ঘন্টা ধরে অ্যাডামকে ট্রেনিং দিচ্ছিল। আয়নার নড়াচড়ার মাধ্যমে মিরর মুভিজ। কিছুক্ষণ পরে ক্রোই পৌঁছায় বিখ্যাত চিড়িয়াখানায়। প্রতিযোগীর জায়গা জুটি এগিয়ে যায়। তাদের দেখা হয় কিংপিন এর সাথে। চ্যালেঞ্জার তাদেরকে সতর্ক করে তাদের লড়াই হবে মেট্রো নামের রোবটের বিরুদ্ধে। প্রতি রাউন্ডে $100 করে। চার্লি রাজি ছিল, কিন্তু ম্যাক্স পরামর্শ দেয় যদি G2 মেশিন 1 মিনিট রাউন্ড ধরে রাখতে পারে তাহলে তারা 100 নয় $1000 জিতবে। অপেক্ষার মুহূর্ত আসে। সবাই মাঠে প্রবেশ করে। চার্লি অ্যাডামকে চালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্স নিয়ন্ত্রণ হাতে নেয়। সে পাইলট হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। লড়াই শুরু হয়। শক্তি আর অভিজ্ঞতার ফারাক বোঝা যায়। কিম্পিং আর মেট্রো রোবট ছেলেটির অনভিজ্ঞতার সুযোগ নেয় এবং শক্তিশালী ঘুষি মারতে থাকে। অ্যাডামের ধাতব শরীর অনেক দুর্বল হয়ে যায়। চার্লি পরামর্শদাতার মতো কাজ করে আর ছেলেকে চলাফেরার টিপস দেয়। ম্যাক্স কিছু ডজ করতে পারে, কিন্তু তবুও মারধর চলছে। মেট্রো আঘাতের পর আঘাত করে এবং দ্বিতীয় প্রজন্মের রোবটটি পড়ে যায়। সে খুবই দুর্বল, কিন্তু দৃষ্ট প্রতিবন্ধ অ্যাডাম প্রতি সেকেন্ডে উঠে দাঁড়াতে সক্ষম হয়। দল জিতে নেয় প্রথম $1000। রেগে গিয়ে কিংপিন টাকার পরিমাণ দ্বিগুণ করে পরের রাউন্ডের জন্য। বাবার রাজি না হলেও ম্যাক্স সঙ্গে সঙ্গে প্রস্তাব গ্রহণ করে। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। ম্যাক্স এবার বেশি মনোযোগী যাতে আগের মতন না পড়ে যায়। মেট্রো তাকে আক্রমণ করতে গেলে অ্যাডাম ডজ এবং ম্যাক্স শেখানো লাফ দিয়ে শত্রুকে আঘাত করে। রোবটের বিচুকে ঘুষি লাগে এবং তার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। মেটালম্যান বিভ্রান্ত হয়ে নিজেকে বারবার আঘাত করতে থাকে। অতিরিক্ত গরম হয়ে সে নকডাউন হয়ে পড়ে যায় এবং এই লড়াইয়ের সব টাকা তাদেরকে দেওয়া হয়। এবং চিড়িয়াখানা থেকে বের হওয়ার পথে একজন স্কাউট তাদেরকে ডেকে বলে আরো একটি বড় প্রতিযোগিতা আছে, শনিবারের জন্য নির্ধারিত। ম্যাক্স খুব ভোরে ওঠে এবং অ্যাডামকে প্রোগ্রাম করে, নাচের মতো নতুন নতুন মুভ শেখায়। চার্লি এসে দেখে ছেলেটি তার পুরনো রোবটের কোলাহলপূর্ণ ছেলের কণ্ঠস্বর অ্যাডামের মধ্যে সেভ করে দিয়েছে। তার বাবা দুজন মুগ্ধ। তারা দুইজন একটা চুক্তিতে পৌঁছায়। ম্যাক্স শেখায় অ্যাডামকে নাচের মতন মুভ করতে আর চার্লি তাকে বক্সারের মতো লড়াই করতে শেখায়। একই দিনে প্রাক্তন ফাইটার তাকে ট্রেনিং দেয় বক্সিং এর বিভিন্ন চালায়। পুরনো মেশিনের সঙ্গে দিন কেটে যায়। প্রতিটা প্রতিযোগিতার জন্য লড়াই আসে। কিশোর তার রোবটের সঙ্গে নাচের মতন অনুষ্ঠান করে। অবসরপ্রাপ্ত চ্যাম্পিয়ন তার
তার লড়াইয়ের অভিজ্ঞতা ব্যবহার করে। প্রতিপক্ষ দলটি স্পাইলটের পৌঁছায়। খেলাধুলার ও সংবাদ মাধ্যম খুব আগ্রহী। তাদের জন্য অফিসিয়াল রিং এ লড়াই করার জন্য সুযোগ আছে। প্রস্তুতি চলছে ড্রেটেডের WRT লিগে। প্রিমিয়ার দুজন নার্ভাস, বিশেষ করে চার্লি, যিনি শব্দবেশ ধারণ করার চেষ্টা করছেন, কিন্তু এই জুটির মধ্যে সবচেয়ে উদ্বিগ্ন তিনি। এরপর দুজনকে তলব করা হয়। চ্যাম্পিয়ন জিউসিনের স্যুট পরানো হয়। ফারা লেমকেভা অ্যাডামকে দুটি অফার দেয়, শার্লিকে $1,00,000। চার্লি বিপুল পরিমাণ অর্থ দেখে মুগ্ধ, কিন্তু তার ছেলে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে। রুশ মহিলা তাকে বোঝানোর চেষ্টা করেন, কারণ রোবটের প্রথম প্রতিপক্ষ সবচেয়ে ধ্বংসস্নাতক বড় রোবট। পুরো প্রতিযোগিতায় সে শক্তিশালী, কিন্তু ম্যাক্স তার সঙ্গে মানে না। তার বাবা চেষ্টা করেন ছেলেকে লড়াই থেকে আটকাতে, কিন্তু যুবক অবিচল থাকে। সে জানে অন্যরা তার থেকে সরল সম্ভাবনাকে ভয় পাবে। মেশিন রিং এ প্রবেশ করে। টুইন সিরিজে প্রথম শক্তিশালী দুই মাথার রোবটের সঙ্গে শুরু। ম্যাক্স আর অ্যাডাম প্রথমে মাঠে প্রবেশ করে। নাসের মতন মুভার চার্লির কমান্ডের জন্য প্রস্তুত। রোবটটি চিন্তিত, কারণ দুই মাথার প্রতিপক্ষ আরো উন্নত আর অন্য যে কোনো মেশিনের চেয়ে দক্ষ। আন্ডারগ্রাউন্ড মেটাল গ্লাডিয়েটস এর সঙ্গে লড়াই শুরু হয়। তারপর তারা তাদের অবস্থান গ্রহণ করে। প্রতিযোগিতা শুরু হয়। রেড জায়ান্ট চিন্তা না করে এগিয়ে আসে। অ্যাডাম আঘাত থেকে পালায় ডজ দিয়ে, কিন্তু পাল্টা আক্রমণ করতে পারে না। তার প্রতিপক্ষকে ঝাঁকুনি দেওয়া শুরু করে। শক্তিশালী আঘাতের কারণে G2 এর ঘুষিগুলো ফাটতে শুরু করে। ম্যাক্স হতাশ হয়, কিন্তু চার্লি অভিজ্ঞতার ভিত্তিতে লড়াইয়ের বিশ্লেষণ করে। সে লক্ষ্য করে প্রতিপক্ষ রোবটের দুর্বলতা তার ডান কাঁধে। চার্লি ভয়েস কমান্ডো ব্যবহার করে অ্যাডামকে নির্দেশ দেয়। অ্যাডাম সুবিধা নেয়, ভূমি থেকে ধ্বংসস্থলী আঘাত দিয়ে প্রতিপক্ষের বড় ধ্বংস করে। প্রতিপক্ষের পুরো সিস্টেম এখন খুবই কমই প্রতিক্রিয়া দেখাতে পারে। রোবট একটি ডান হুক দিয়ে প্রতিযোগিতা শেষ করে, যা পুরো টুইন সিরিজ ধ্বংস করে। ঘোষণা দেওয়া হয় ম্যাক্স ভিক্টরি পেয়েছে। ম্যাক্স মাইক্রোফোন নেয় এবং ফেরাও ও লেমকভা ও টকামাশুয়াদের দলকে আক্রমণ করে। একই সঙ্গে জিউসকে চ্যালেঞ্জ করে, যা সারা বিশ্বের কাছে সম্প্রচারিত হয়। কোটিপতিরা ছেলেটিকে পছন্দ করে না, কিন্তু পুরো শ্রোতার চোখ শুধু এখন তাদের দিকেই, কারণ তারা আজকের এই গেমে বিজয়ী হয়েছে। তারা তাদের বিজয়ের টাকা গ্রহণ করে এবং স্টেডিয়াম থেকে যখনই বের হয়ে পথের দিকে যায়, তখনই রিকি আর তাদের দুজন লোককে দেখে তারা অবাক হয়ে যায়। চার্লি কালেক্টরের কাছে যায় আর ভান করে যে শুধু ঋণ পরিশোধ করতে চায়। তার প্রাক্তন প্রতিদ্বন্দ্বীকে ক্রস দিয়ে আঘাত করে। তারপর তারা শুরু হয়। গুন্ডারা চার্লিকে হিংস্রভাবে ধরে আর তার জুটিকে ক্যাপচার করে। ডাকাতরা সব টাকা কেড়ে নেয়। ভোরে সে দেখে ছেলেটি ঘুমিয়ে আছে, তাহলে সে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার খালা আর চাচা ডেবোরার কাছে যায়, তাকে উষ্ণ আলিঙ্গনে গ্রহণ করে, কিন্তু ভাগ্নে তার মামা ম্যাক্সের প্রতি বিরক্ত। তিনি জোর দেন প্রতিযোগিতা চালিয়ে যেতে, কিন্তু তিনজন প্রাপ্তবয়স্ক মনে করে না এটা ভালো ধারণা। তাহলে সে রেগে যায়। মার্ভিন বাকি $50,000 হস্তান্তর করতে চায়, কিন্তু চার্লি টাকা প্রত্যাখ্যান করে। সে ট্রাকের দিকে ছুঁড়ে মারে। ম্যাক্স তার সব জিনিসপত্র প্যাক করে এবং তারপর ফিরে যায়। প্রতিভা জিমে চার্লি পুনরায় মিলিত হয়। বেইলি দা ওয়ান বলে সে বিশ্বাস করে যে চার্লি সক্ষম। ম্যাক্সের যত্ন নেওয়ার পরে মানুষ রাস্তায় নেমে আসে ছেলের সন্ধানে। যখন তারা ধনী চাচা ম্যানশনে পৌঁছায়, বাবা আর ছেলে চার্লি সবকিছুর জন্য ক্ষমা চায়। আফসোস করে ম্যাক্সের মায়ের মৃত্যুর জন্য, কিন্তু শীঘ্রই পরিবর্তন হয়। তিনি বলেন ছেলেকে লড়াইয়ে নিয়ে যাওয়া হবে। বড় রাতে জিউসেনের বিরুদ্ধে তারা ঢাকা বিং অ্যারেনায় পৌঁছায়। সিটি ভিউজ গ্রুপ তাঁবুতে প্রবেশ করে। অ্যাডামের ত্রয়ী আশাবাদী হাসছে। ফোন ফিন কিছু বাজি ব্যবস্থা করছে। রিকি আসে 100 থেকে $1000 বাজি রাখে। রোবট পরে জিউসের সাথে রিংয়ে প্রবেশ করে। শক্তিশালী লাফ লড়াই শুরু হয়। দুই যোদ্ধা একে অপরের কাছে আসে। বিশ্ব চ্যাম্পিয়ন হাত মেলায়। তার বহু অ্যাডামের উপর শক্তিশালী ঘুষি দেয়। অ্যাডাম লড়াই করতে অক্ষম হয়। শেষে মাটিতে পড়ে। পুরনো G2 উঠে দাঁড়ায়, কিন্তু 10 সেকেন্ডের বেশি টিকে থাকতে পারে না। তিনটি বিশাল ক্রাশ হয়। ক্যানভাসে যত তার অপর শত্রু যত ওঠে, তাকে তত ঘুষি মারে। অগণিত আঘাত। প্রতিপক্ষ তাকে প্রায় ছুঁড়ে ফেলে। তৃতীয় পতনের পরে অ্যাডামের আঙ্গুল মুছে যায়, তবুও ম্যাক্সের আবেদন তাকে সাহায্য করে। সে তার পায়ে ফিরে আসে। জিউস তাকে ধাক্কা দেয় রিং এর কোণে। তার শক্তি অতুলনীয়, কিন্তু হঠাৎ এক হুক আঘাত করে। যোদ্ধা আঘাত করতে সক্ষম হয়। দর্শকরা প্রথমবার বন্য হয়ে যায়। উত্তেজনা আরো বাড়ে। চার্লির রোবট
প্রতিক্রিয়া দেখায় না, শুধু প্রতিশোধ নেয়। একটি ক্রমসহ পাল্টা আক্রমণ শুরু হয়। শক্তিশালী ঘুষির রাউন্ডে আসে। রিকি আকরা থেকে পালানোর চেষ্টা করে বাজি পরিশোধ এড়ানোর জন্য, কিন্তু ফিন আর তার লোকেরা রোবটকে লড়াই থেকে পালাতে দেয় না। অ্যাডাম আঘাত পেতে থাকে জিউস দ্বারা, কিন্তু রাউন্ডগুলি মুক্তিযুদ্ধ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা পৌঁছায়। প্রথমবারের মতো সে পৌঁছেছে G2 এর চতুর্থ রাউন্ডের মুখে আঘাত। রোবট চার্লির আদেশ শুনতে বন্ধ করে দেয় ঘুষি দ্বারা সৃষ্ট ক্ষতির কারণে। তবে লাফিয়ে ও সীমানার মধ্যে প্রাক্তন বক্সার এই রাউন্ডে বেঁচে থাকে। বক্সার তার ছেলেকে বলে ভয়েস কমান্ডো দ্বারা তারা চালাতে সক্ষম হবে না। ম্যাক্স সমাধান দেয় শ্যাডো মুডে, যাতে অ্যাডাম তার বাবার গতিবিধি অনুলিপি করতে পারে। চার্লি করতে অস্বীকার করে, কিন্তু যুবক লোকটি তাকে বোঝাতে সক্ষম হয়। অ্যাডাম ধাতব দৈত্যের সঙ্গে সিংহ হয় এবং তার সঙ্গে কথা বলে লড়াই চালায়। জিউস তার প্রতিপক্ষের মুখোমুখি হয়, সে একই কৌশল ব্যবহার করে। কিংবদন্তি বক্সার সর্বশক্তিমান যোদ্ধা, শত্রুকে চাপ দেয় আক্রমণ ও প্রতিরক্ষায়। বড় রোবটটি শেষ হওয়ার সাথে সাথে ধীর হয়ে যায়। প্রতিপক্ষ বুঝতে পারে না, কিন্তু চার্লি বিরোধ নিয়ন্ত্রণে রাখে। এখন অ্যাডাম রাউন্ডের আধিপত্য বিস্তার করে। এখন আশ্চর্যজনকভাবে আঘাত করতে সক্ষম হয়। তার আক্রমণ ক্রমবর্ধমান। টাক মেচিডো চেষ্টা করে মেশিনের নিয়ন্ত্রণ নিতে, কিন্তু লাভ হয় না। অ্যাডাম আধিপত্য বিস্তার করেছে। ক্যারিয়ারের প্রথমবারের মতো লড়াই, জিউস অন্য যোদ্ধাদের কাছে পরাজিত হয়। রাউন্ডের বাকি অংশে সে নেমে যায়। প্রযুক্তিগত রোবট চেষ্টা করে লড়াই করতে, কিন্তু শত্রুর অগ্রসর হয়। বিরোধের শেষে বিচারকরা ঘোষণা করে জিউস বিজয়ী, কারণ তার পারফরমেন্স প্রতিপক্ষের চেয়ে শ্রেষ্ঠ। তবে ছোট্ট G2 শেষ পর্যন্ত জনগণের দ্বারা বিজয়ী বিবেচিত হয়। লড়াই শেষে চার্লি তার ছেলেকে জড়িয়ে ধরে। মাঝখানে চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করে, তারা তাদের বিজয় উদযাপন করে। আপনি এই সিনেমা দেখে কি বুঝলেন আর কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এখনো এক্সপ্লেন বাজ বিডি চ্যানেলের এখনো যদি সদস্য না হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে একজন সদস্য হয়ে যান।